বড় বড় শপিং মলগুলোতে কোনো একদিন শপিং করবে এমন স্বপ্ন মেহুইশের খুব পুরনো। বাবা বেঁচে থাকতে কত জেদ করত বাজেট ধরে কেনাকাটা করবে। জামার দাম ৫,০০০, জুতো হবে ২,০০০, কসমেটিক হবে ৩,০০০, এমন সব বাজেট ঠিক করত সে। কিন্তু বাবার সাধ্য অত বেশি ছিল না। ঈদ এলে দু ভাই বোনের কাপড়, জুতা, চুড়ি, দুল সব মিলিয়ে ৫ কি ৬,০০০-এ ঈদ শপিং হতো। অথচ সেই মেহুইশ আজ ১৭,০০০ টাকার একটা শাড়ি কিনল। শুধুমাত্র হাত রেখেছিল শাড়িটাতে, তাতেই তার ৩ দিন ধরে হওয়া স্বামী শাড়িটা তার নামেই কিনে নিল। এদিকে জুতোও নিল শখ পূরণ করে ৫,০০০ টাকায়। ভাবতেই অবাক লাগে, মেহুইশের বাড়িতে পরার জন্য একসাথে ৮-১০টা ড্রেস কেনা হয়ে গেছে। অথচ একটা দোকানও ঘোরাঘুরি করতে হয়নি। বিশাল এক দোকানে নিয়ে এলো রিশাদ। দোকানের কাচের দরজাটা খুলতেই পারেনি মেহুইশ। অবশ্য সেখানকার গার্ড নিজেই এগিয়ে এসে খুলে দিল। তখন মেহুইশের নিজেকে কোনো এক বিশাল প্যালেসের রানী বলে মনে হচ্ছিল। স্বপ্ন কি এমন করেই পূরণ হয়? এক স্বপ্নের কাঁধে পা রেখে অন্য স্বপ্ন পূর্ণ হয়, নাকি আগে দেখা স্বপ্নগুলো আগে পূরণ হয়? এত সব বাজেট করা কেনাকাটার স্বপ্ন তার শৈশবের। কৈশোরে শুধু ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখত, আর এখন ভালোবাসার মানুষের সাথে বেঁচে থাকার স্বপ্ন। রিশাদের ভয় ভীত, সন্ত্রস্ত থাকা মনটা আনমনেই চঞ্চল হয়ে উঠল। মন বলল পূরণ হবে স্বপ্ন সব এক এক করে। এখন এটা পূরণ হচ্ছে পরে, নিশ্চয়ই ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার, এরপরই ভালোবাসার মানুষের সাথে থাকার। ইভান কি ততদিন অপেক্ষা করবে তার জন্য? আর রিশাদ, সে কি মুক্ত করে দেবে? মেহুইশ ভাবনার অতলে ডুবে যাচ্ছিল। সেই অতল থেকে টেনে তোলার জন্যই বুঝি নির্জন কেঁদে উঠল। শপিং শেষ হলে আর এক সেকেন্ডেও দেরি করতে চায়নি রিশাদ, তাই দ্রুতই বাড়িতে ফিরতে হল। বাইরে বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট ডুবে একাকার। শহরতলির রাস্তায় নিয়ন বাতির হলদে আলোয় বৃষ্টির ফোঁটা কি দারুণ লাগছিল। ফুরফুরে মনে এক চাপা কষ্ট, মেহুইশের চোখে যন্ত্রণার ছাপ। কাজকর্ম সব যেন মেহুইশের সাথেই শেষ হয়ে গেছে ইভানের। সকাল সন্ধ্যা মাইমুনা বেগমের কাছে হাতজোড় করেই তার দিন যাচ্ছে। মিহাদটা পর্যন্ত মুখ খোলেনি। ইভান দিকবিদিক শূন্য মানুষের মতো উন্মাদ আচরণ করছে। বারবার শুধু মেহুইশের ঠিকানা চাইছে, কিন্তু কিছুতেই মাইমুনা মুখ খোলেননি। মেয়ের নতুন জীবন, গোছানো সংসার সামনে, সেটা কিছুতেই তিনি নষ্ট করতে চান না। আজও সন্ধ্যা থেকে ইভান বসে আছে মেহুইশের মায়ের কাছে। তিনি আজ আর কথাও বলছেন না। মিহাদ পড়তে বসবে বলে নিজের ঘরে গিয়ে দৌড় দিয়েছে। 7টা, 8টা, 9টা করে 10টা যখন ঘড়ির কাঁটায়, তখন আর ইভান নিজেকে ঠিক রাখতে পারল না। চিৎকার চেঁচামেচি শুরু করল। এক পর্যায়ে মেহুইশের মায়ের ঘরে, যেখানে ইভান বসেছিল, সেই খাটের কার্নিশে রাখা মেহুইশের ফটো ফ্রেমটা উঠিয়ে আছাড় মারল। কাচের হওয়ায় মুহূর্তেই ঝনাত করে ভেঙে গেল ফ্রেমটা। সেই কাচেই ইভান নিজের হাতের শিরা কাটল। মাইমুনা ফ্রেম ভাঙার শব্দেই রান্নাঘর থেকে বেরিয়েছিলেন। ইভানের হাতের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলেন। বাইরে বৃষ্টির তেজ কম, কিন্তু বাতাস অনেক। কি করবেন না ভেবে না পেয়ে ফোন নিয়ে মেহুইশের নতুন নাম্বারে ডায়াল করলেন, এবং ওপাশ থেকে রিসিভ হতেই তিনি এক নাগারে বলে গেলেন ইভানের কথা। কথা শেষ হতেই ফট করে কল কেটে গেল। কিন্তু বিধিবাম, তিনি জানেনই না কথাগুলো কে শুনেছে।
যাকে শোনাতে বলছে আদৌ সে শুনেছে কিনা। রাতে খাবার টেবিলে আসতেই মেহুইশ অবাক হল বেশ। টেবিল জুড়ে বরাবরের মতোই অনেক পদের খাবার, কিন্তু যেটুকু বোঝা গেল বেশিরভাগই মেহুইশের প্রিয় খাবার। চোখ ছানাবড়া একদম, এতগুলো প্রিয় খাবার একসাথে। কিন্তু তার প্রিয় খাবার এভাবে কেন? আরে বাড়িতে কারো জানা নেই তার প্রিয় অপ্রিয় খাবার? নাকি ব্যাপারটা কাকতালীয়? তাতে আমার কি, আমি তো পেট পুরে খাবো এখন। মনে মনে এমনটাই ভাবছিল মেহুইশ। সেই ভাবনার বন্দরে নাও ভিড়িয়ে রিশাদের আগমন। আলতো করে কাঁধ ছুঁয়ে ইশারা করল বসতে এবং ম্যানারস ফলো করে রিশাদ নিজেই স্ত্রীর জন্য চেয়ার টেনে দিল নিঃশব্দে। আজ রিশাদের আচরণ মেহুইশের খুবই ভয়ঙ্কর লাগছে। ঝড়ের আগে থম মেরে থাকা আবহাওয়ার স্বরূপ এতটা পরিবর্তন মেহুইশের দ্বিগুণ ভয়ের কারণ হয়ে দাঁড়াল। তবুও চুপচাপ বসে পড়ল চেয়ারে। পুরো ডাইনিং স্পেসে নজর বুলিয়ে দেখল একজন কাজের লোক পর্যন্ত নেই এখানে। কি আজব! অন্য সময় খেতে এলেই দুজন মহিলা এপাশে ওপাশে উপস্থিত থাকে, একের পর এক অর্ডার ফলো করে, অথচ আজ এত শুনশান ঘুমন্তপুরী লাগছে কেন? মেহুইশ খেয়াল করল বাড়ি ফিরে আসার পর নির্জনকেও আর তার কাছে দেওয়া হয়নি, বরং রাইমা আজ বারবার বলছে নির্জন তার কাছেই থাক। মেয়েটাও অনেক আদর করে একমাত্র ভাতিজাটাকে, আর সেই সৎ শাশুড়ি। উনি কোথায় আজ? রিহানকেও দেখা গেল না। রিশাদ প্লেট এগিয়ে দিল মেহুইশকে, পরে আবার সেই প্লেট সরিয়ে বলল, কিছু মনে করো না, আমি নিজে হাতে খাইয়ে দেব তোমায়। খালি গলায় বিষম খেল মেহুইশ। খাওয়ার আগেই গলায় কিছু আটকে গেল। কি আটকালো? ভয়। গত দুদিন সে বাড়ির যে আবহাওয়া দেখেছে আজ তার সম্পূর্ণ বিপরীত। কারণ কি? খাবারে কি বিষ আছে? তাকে কি এই দানবাজ মেরে ফেলবে? যে থাপ্পড় সে মেরেছিল এটাই কি তার প্রতিশোধ? মুভিতে এমন অনেক দেখেছে বড়লোকের ছেলে মেয়েরা প্রতিশোধ নিতে এমন আদর যত্ন করে। সেখানে এমনই বড় বড় ডুপ্লেক্স বাড়ি থাকে, এত চাকর বাকর থাকে। অথচ যখন নায়ক বা নায়িকাকে বিষ খাওয়ায় তখন কাউকে পাশে পাওয়া যায় না। হা করো। মেহুইশ যখন ভয় মুভির কাহিনী নিয়ে ভাবছিল তখন রিশাদ খাবার মেখে তার মুখের সামনে ধরল। সাদা ভাত, গরুর কষা মাংসর সাথে কাঁচা পেঁয়াজ আর কচি দেখে কাঁচা মরিচ প্লেটে। না চাইতেও জিভে পানি এলো মেহুইশের। এমন খাবার খেয়ে মরে গেলেও শান্তি। আহ, এত সুখ সে কই রাখবে? ভয় মনে, তবুও হা না করে উপায় নেই। রিশাদের চেহারাটা দারুণ। বাপের কোটি কোটি টাকার কারণেই হয়তো এত সুন্দর ফিটনেস। টাকা থাকলে নাকি বাঘের চোখও কেনা যায়। রিশাদের এই রূপ সৌন্দর্যও হয়তো টাকার জোরেই। খেতে খেতে হাজারো ভাবনায় ভাসতে থাকে সে। আর রিশাদ চুপচাপ খাইয়ে দিতে লাগল। মেহুইশের খাওয়া শেষ হতেই রিশাদ তাকে ঘরে যেতে বলল। সে নিজের খাওয়া হলে ঘরে আসবে। মেহুইশ চলে যেতেই খাওয়া ছেড়ে উঠে গেল রিশাদও। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। ওপাশ থেকে কিছু বলতেই রিশাদ বলল, যতটুকু খরচ লাগে দিয়ে দাও। ম্যানেজারকে বলে দিয়েছি। আর কালকের মধ্যে ওদেরও শিফট করো। আর কাকপক্ষীতেও যেন টের না পায় নতুন ঠিকানা। রাত যত বাড়ছে বৃষ্টিও তত বাড়ছে। বৃষ্টির ছাটে বারান্দা ভিজে চপচপে। বেখেয়ালে পা পড়লেই পিছল খাবে ভাব। তবুও মেহুইশের ইচ্ছে হলো একটু বারান্দায় দাঁড়াতে। নিজের বাড়িতে দুঘরের এক ফ্ল্যাটে ঠিকঠাক পা ফেলার জায়গাটুকুও নেই।
আর এখানে কি বিশাল বারান্দা, বাথরুম, আবার বাড়ির নিচেও কত বড় বাগান। ইস, মা আর মিহাদ যদি থাকতে পারত এখানে। বৃষ্টিতে ভিজে গেছে পুরো শরীর। অসময়ের বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে, একটু শীত শীতও লাগছে। মনের যত দুশ্চিন্তাকে এই বৃষ্টির জলে ধুয়ে মুছে একাকার করে দেওয়ার এক অসম্ভব ইচ্ছে জাগছে। সেই ইচ্ছেকে পূরণ করতেই বুঝি মেহুইশ তার দুটো হাতই বারান্দার বাইরের দিকে বাড়িয়ে দিল। তখনই অনুভব হল কোমর জুড়ে একজোড়া শক্ত, পুরুষালী উষ্ণ হাতের ছোঁয়া। এই ছোঁয়া বিশ্রী, এতে কামনার আভাস স্পষ্ট। দেহের ভেতর আত্মাটা খামচে ধরল দেহকে, যেন এই মুহূর্তেই কেউ টেনে হিচড়ে বের করে নিতে চাইছে তাকে। বৃষ্টি বাদলের রাতে হাসপাতালে ডাক্তারের খোঁজে কাইয়ুমকে বিরক্ত হয়ে ঘুরতে হচ্ছে। তার জীবনে যত গ্রহ আছে তার মধ্যে বিপজ্জনক গ্রহের নাম রিশাদ। প্রতি রাতেই তার একটা ফোনকল বরাদ্দ থাকে কাইয়ুমের ফোনে। যখনই সে একটু আয়েশ করতে চায় তখনই সেই ফোনকল শনির দশা হয়ে সামনে দাঁড়ায়। আজও তাই। বৃষ্টির রাত, ডিউটিও আজ দিনে ছিল। আবহাওয়ার সাথে মুড চেঞ্জ হয়ে গেছে। এই শীতল আবহাওয়ায় বউয়ের উষ্ণ আদরের বিকল্প আর কিছুই নেই। কিন্তু কাইয়ুমের 4 আঙ্গুল কপালে এত সুখ কই। মন যখন আদর আদর করছে রিশাদ তখন কল দিয়েই ঠিকানা দিল। যত শীঘ্রই সম্ভব সেখানে পৌঁছে একজন রোগী হাসপাতালে নিতে হবে। শালা, তোর কি কর্মচারী কম আছে নাকি কাইয়ুম অ্যাম্বুলেন্স? কাইয়ুমকেই কেন লাগবে? মনে মনে এই কথা বললেও মুখে বলতে পারেনি সে। রিশাদের কথা মতো ঠিকানায় গিয়ে ইভানকে হাসপাতালে নিয়ে এল। মেহুইশের মা সঙ্গে যেতে চাইলেও তাকে নিতে নিষেধ করেছে রিশাদ। আর কালকের মধ্যেই মেহুইশের নামে দেওয়া বাড়িটিতে পৌঁছে দিতে বলা হয়েছে তাদের। সে বাড়ির ঠিকানা কেউ যেন না জানে, এমনকি মাইমুনাও না। চোখে বেঁধে নিয়ে যাবে তাদের। নিঃশ্বাসে ঝরছে তপ্ত দুঃখ। দু চোখের পাতায় অনাকাঙ্ক্ষিত যাতনা। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেহুইশের চোখের কোণ বেয়ে। সর্বস্ব কি এভাবেই হারায় একটা মেয়ে? রিশাদের দেহ সুখের ভেলায় চড়ে ভেসেছে অনেকক্ষণ, এখন প্রশান্তির ঘুম দরকার তার। মেহুইশকে এখনো বুকের নিচে জড়িয়ে রেখেছে পাখির ছানার মতো করে। অথচ মেহুইশ নিথর চাপা পড়ে আছে দানবের বুকে পিষ্ট হয়ে। গা ঘিন ঘিন করছে তার। দেহের প্রতিটি অঙ্গ জলে পুড়ে যাচ্ছে। এ কেমন জ্বালা! স্বামীর স্পর্শ এতটা ঘৃণ্যও হয় বুঝি কোনো নারীর কাছে? নাকি তার মনে ইভানের ছায়া রিশাদকে এতটা ঘৃণিত করে দিচ্ছে? দলা পাকিয়ে কান্নারা আটকে রইল গলায়। ফুপিয়ে ফুপিয়ে কান্না এবার দমক নিয়ে বেরিয়ে আসতে চাইছে ভেতর থেকে। শরীর কেঁপে কেঁপে উঠছে, যা টের পাচ্ছে রিশাদ। কিন্তু এই মুহূর্তে সিম্প্যাথি দেওয়ার কোনো ইচ্ছেই তার নেই। নগদ দেনমোহরে বিয়ে করা বউ তার। স্ত্রীর থেকে যতটুকু প্রাপ্য ছিল স্বামী হিসেবে ততটুকু নিয়েছে, এতে কান্নার কি আছে? যত সব ন্যাকামি। এমনটাই মনে হচ্ছে রিশাদের। সে ধমকে উঠল কান্না বন্ধ করতে। উপায়ান্তর না পেয়ে মেহুইশ দাঁতে ঠোঁট চেপে কান্না আটকাতে চেষ্টা করল। এটা এক দৈত্যপরী। এখানে কেউ কাউকে বোঝে না, বুঝতে চায় না। বিয়ে তো হয়েই গেছে, আজ না হয় কাল মেহুইশ রিশাদকে মেনে নিত, তার আগে একটু তো সময় দিত। এমন জোরজবরদস্তি করে কি সে অন্যায় করেনি? নাকি স্বামী চাইলেই জোর করতে পারে স্ত্রীকে, হোক সেটা দৈহিক কোনো ব্যাপার কিংবা সাংসারিক? আর দৈহিক মিলনটাতে তো শুধু দেহের নয়, মনেরও সায় লাগে। এটা কেন বুঝল না রিশাদ?
মেহুইশ না হয় বেশি পড়াশোনা করেনি, কিন্তু রিশাদ, সে তো অনেক পড়াশোনা করেছে। রাইমা বলেছিল, শিক্ষিত মানুষ কেন এমন অশিক্ষিতের মতো আচরণ করবে? কাকডাকা ভোরে এসির ঠান্ডায় ভীষণ শীত শীত লাগছে রিশাদের। ঘুম ভেঙে গেছে ঠান্ডায়, তাই আধখোলা চোখেই বিছানায় তার বামপাশে তাকাল। মেহুইশ নেই। এত সকালে সে কোথায় গেল? আধখোলা চোখ এবার পুরোপুরি খুলে ফেলেছে যখন, তখনই দেখা গেল বাইরে থেকে ঘরে আসছে মেহুইশ। তার কোলে নির্জন খেলছে, খিলখিল করে হাসছে। সকালটা ঝলমল করে উঠল রিশাদের চোখের সামনে। মেহুইশকে সে ঠিকঠাক খেয়াল করেছে কালই। হঠাৎ মনে হল মেয়েটা একেবারে ছোটও নয়। নির্জনকে নিয়ে যেভাবে হাঁটছে দেখে বোঝার উপায় নেই নির্জনের মা সে নয়। কিন্তু মেয়েটা থাকবে তো? সুযোগ পেলে পালিয়ে যাবে না তো? না, পালিয়ে আর যাবেই বা কোথায়? এক চিলতে হাসি রিশাদের ঠোঁটের কোণ ঘেঁষে ভেসে উঠল। শহর জুড়েই রিশাদ রায়হানের রাজত্ব। নীলিমাও তো পালিয়েছিল, কতটুকু পেরেছে যেতে? আহ! সোনালি রোদমাখা মিষ্টি সকালটা নীলিমার নামেই তিক্ত হয়ে গেল। তারপরই মনে পড়ল আরেক তিক্ত ব্যক্তির কথা। ইভান একে এবার দেখতে হবে। আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ল রিশাদ। মেহুইশ দেখেও দেখল না যেন তাকে। নির্জনকে তার ছোট্ট পালঙ্কে শুয়ে বিছানাটাকে গুছিয়ে নিল সে। এত ভোরে উঠে জেগে থাকার অভ্যেস তার ছিল না কখনো। মায়ের কত বকুনি খেয়ে ফজরটা আদায় করেই আবার শুয়ে পড়ত। কিন্তু আজ আর তেমন হচ্ছে না। মন খারাপ করেই সে তার মতো করে কাজ করছে। আজও হয়তো খবর পাবে না মা, ভাইয়ের। সকালের নাশতায় ডাইনিংয়ে মেহুইশ আর রিশাদ ছাড়া কেউ ছিল না। একজন মেইড খাবার সার্ভ করতে আসলে রিশাদ তাকে পাঠিয়ে দিল। মেহুইশকে বলল সে যেন সার্ভ করে, মেহুইশও তাই করল। নির্জন এখন রিশাদের কোলে। বাচ্চাটাও কেমন যেন বাপের কোল কেমন করে যেন টের পায়। কি আয়েসে বাপের বুকে চুপচাপ ঘুমায় আর মেহুইশের কোলে আসলেই কেমন নাক মুখ ঘষে, হাত পা ছড়ে। কি খোঁজে সে তার কাছে এমন করে? মেহুইশের গায়ে তো মা ঘ্রাণটাও নেই। নাশতার জন্য রিশাদ রুটি খাবে বলেছিল। মেইডও তাই দিয়ে গেল। প্লেটে রুটি সার্ভ করল মেহুইশ মাত্র দুটো আর এক বাটিতে একটু সবজি দিল। খাবারের পরিমাণ দেখে ভ্রু যুগল বাঁকিয়ে জানতে চাইল এটুকু খাবার কার জন্য। মেহুইশ জবাব দিল, আপনার। দুইটা রুটিতে কি হবে? অবাক হয়ে তাকালো মেহুইশ। সে বুঝতে পারেনি রিশাদের ঠিক কি পরিমাণ খাবার লাগতে পারে। বাড়িতে সে সবসময় এক অথবা দেড়টা পরোটা খেত। মাকেও দেখেনি দুটোর বেশি খেতে। মিহাদ তো একটাই খায় কোনো রকমে। রিশাদের দিকে ভয় ভয় তাকাতেই দেখল সে হাসছে। তার মানে ভয়ের কোনো কারণ নেই। আমি রুটি 5 থেকে 8টা খাই। আগে অবশ্য 10 থেকে 15টা খেতাম। তখন জিমে যাওয়া হতো রেগুলার। অফিস জয়েন করার পর আর এসবে সময় পাইনি। তখন থেকে খাওয়ার পরিমাণটাও কমে গেল। আবার শরীরটাও কেমন লুজ। কথাগুলো বলতে বলতে থেমে গেল রিশাদ। মেহুইশ কেমন হা করে তাকিয়ে আছে তার দিকে। কি এমন বলেছে সে যার জন্য এমন জংলিদের মতো তাকাতে হবে? আর মেহুইশ ভাবছে এটা কি সত্যিই কোনো দৈত্য, দানব? কই ইভানও তো বলে সে জিমে গেছে, কখনো তো দেখিনি এত এত খাবার খেতে। হাসপাতালে বসে বসে কাইয়ুমের পা বোধহীন হয়ে গেছে। রাত থেকে একটু ঘুমানোর জো নেই।
প্রতি ঘন্টায় নার্সরা এসে এসে জ্বালিয়ে গেছে রোগীর কোনো রিয়াক্ট হয়েছিল কিনা, ঘুম থেকে জেগেছিল কিনা। অসহ্যকর এক যন্ত্রণা এই রিশাদ। রিশাদকে দেওয়ার জন্য দুনিয়ার সবথেকে জঘন্যতম গালিটাই মুখে আসে কাইয়ুমের, কিন্তু এতে করে যথাযথ শান্তি মেলে না তার। সকালের নাশতা করে আবার বসেছে ইভানের বেডের পাশে, তখনই রিশাদ উপস্থিত হয় সেখানে। ঠোঁট কুঁচকে আছে, তার সাথে কপালটাও। বিরক্তি যেন সবসময়কার মতো বাসা বেঁধেছে তার ওই সুকুমার মুখটাতে। এখন কি অবস্থা এর? ইভানের দিকে ইশারা করে প্রশ্ন করল রিশাদ। স্যার, বিপদ কেটে গেছে। ডাক্তার বলেছে বিকেলের মধ্যে চলে যেতে পারবে, তবে রক্ত প্রচুর গেছে, খাওয়াতে হবে খুব ওই আনার দুধ। কাইয়ুম কথা শেষ করার আগেই রিশাদ তাকে থামিয়ে দিল। পকেট থেকে কিছু টাকা বের করে কাইয়ুমকে দিল। তুমি নাস্তা করে চলে যাও, আর হ্যাঁ, বিকেলে আরেকবার আসবে এবং কিছু কাজ করবে। সেই কাজের খবর যেন কেউ না জানে, আর না এই ছেলের খবর। কাইয়ুম টাকা নিয়ে সত্যিই চুপচাপ চলে গেল। তার আপাতত থানায় গিয়ে ঘুম দেওয়া ছাড়া কোনো কাজ নেই। আবার সন্ধ্যা কি কাজ বলবে কে জানে। রিশাদের কাজ মানেই আলাদা রকম এক প্যারা। কাইয়ুম চলে যেতেই রিশাদ আবার ডাক্তারকে খুঁজল যে ইভানের ট্রিটমেন্ট করছে। নার্স জানালো রাতের ডাক্তার সকালেই চলে গেছে। এখন অন্য কেউ চেক আপ করবে, সম্ভবত মহিলা কোনো ডাক্তার। রিশাদ অপেক্ষা করল সেই ডাক্তারের এবং ভীষণ রকম এক চমকও পেল। সেই ডাক্তার তারই প্রাক্তন স্ত্রী নীলিমার আত্মীয়া। রিশাদ মেয়েটিকে আগেও কয়েকবার দেখেছিল। মেয়েটিও অবাক রিশাদকে দেখে, তবে লজ্জিতই বেশি অবাকের চেয়ে। নীলিমা যা করেছে তা সত্যিই লজ্জাজনক তার পরিবারের কাছে, আর মেয়েটিও হয়তো আত্মীয় বলেই লজ্জা পাচ্ছে। মেয়েটির চোখ মুখে সংকোচ বুঝতে পেরে রিশাদই আগে কথা বলল, কেমন আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনার ছেলেটা খারাপ থাকার কথা নাকি? না না, ভুল বুঝবেন না প্লিজ। আচ্ছা, ভুল বুঝছি না। আমার ছেলে ভালো আছে তার মায়ের কাছে। এ কথায় যেন চমকালো মেয়েটা। নীলিমা? না তো, নীলিমা আবার কে? আমার স্ত্রী মেবিশ রায়হান। যাই হোক, পরিবার পরিচিতির জন্য আসিনি আমি। এখানে আমার এক রোগী আছে, তার সম্পর্কে জানার ছিল কি অবস্থা এখন। জি। কি নাম রোগীর? ইভান। ওহ, একটু আগেই আমি তার রিপোর্ট চেক করেছি। হাতের একটা শিরা কেটেছে। ভোররাতে নাকি অপারেশন হয়ে গেছে। ভাগ্য ভালো, আরও একটা শিরায় আঁচড় লেগেছে, কাটেনি। আর কতক্ষণ হাসপাতালে রাখতে হবে তাকে? কতক্ষণ না বলুন, কদিন? 2-3 দিন রাখা জরুরি। নির্দিষ্ট সময়ে চেকআপ চলবে, আর ড্রেসিং এরও ব্যাপার আছে। মেয়েটা থামতেই রিশাদ ধপ করে সামনে থাকা চেয়ারটায় বসে পড়ল। সে চাইছে যত দ্রুত সম্ভব ইভানকে শহর ছাড়া করতে। সে বসা থেকে উঠে ডাক্তারের কেবিন ছেড়ে রিসেপশনে গেল। খুব শীঘ্রই সে টাকা ঢেলে ইভানকে সরিয়ে নিল হাসপাতাল থেকে, আর ডাক্তার হিসেবে নীলিমার সেই কাজিনকেই রাখা হল। হাসপাতাল কর্তৃপক্ষ টাকার পরিমাণেই সব রিশাদের মনমতো করে দিল। দুপুর গড়াতেই ইভানের পরিবারও খবর জানল, তারাও রিশাদের ঠিক করা জায়গায় গিয়ে ইভানকে দেখতে পেল। আপাতত রিশাদের এক ভাবনা দূর হল, বিকেলে কাইয়ুমকে তার কাজ বুঝিয়ে ইভান রিলেটেড দ্বিতীয় কাজটিও শেষ করবে।
তারপরই মোটামুটি রিল্যাক্স হওয়ার মতো একটা সুযোগ পাবে। একটা ট্যুর মুড ফ্রেশ করবে, সাথে মেহুইশের পরিবর্তন ভাবনাগুলো যেদিকে মোড় নিচ্ছে কাজগুলো সেভাবে এগুলেই হবে। নতুন নতুন কাপড়ের ভিড়ে মেহুইশ বুঝে উঠতে পারছে না কোনো জামাগুলো বাড়িতে পরবে। এত এত কাপড় কি একসাথে সব বাসায় পরা সম্ভব? এখন না হয় 4টা রেখে বাকিগুলো তুলে রাখবে। কোথাও বেড়াতে গেলে পরা যাবে। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে বাইরে, এখন কাপড় গুছিয়ে আগে নির্জনকে খাওয়াতে হবে। খাওয়ার সময় হয়ে গেছে তার, তাই দ্রুত হাত চালাচ্ছিল কাপড় গুছাতে। কানে এলো রিশাদের কথা, যা সে নির্জনের সাথে বলছে, আমরা আজকে বেড়াতে যাব বাবা। তুমি কোনো ড্রেসটা পরবে বলো তো? রিশাদ এমন করে কথাগুলো বলছিল যেন সে নিজেই 3-4 বছর বয়সী কোনো বাচ্চা। মেহুইশের সে কথা কানে আসতেই হাসি পেয়েছে। আবার ভাবছে এইটুকুনি তো পুচকো, এর আবার কোনো ড্রেস? হুহ। এই মেবিশ, সুন্দর করে সেজেগুজে তৈরি হও তো, আমরা এখন বেড়াতে যাব। রিশাদ এমন করে কথা বলছে যেন তার আর মেহুইশের সম্পর্কটা কত স্বাভাবিক। মেহুই সে নিয়ে অবাক নয়, সে অসহ্যবোধ করছে তার নামকে এমন বিকৃত করার কারণে। মেহুইশের অর্থই পাল্টে দিচ্ছে এই লোক, কিন্তু কিছু বলারও সাহস হয় না। নিজের কি এক নাম, তার নামকে এমন বিকৃত করলে কেমন লাগবে? রিশাদ, রশিদ, রশি, ধাত, এই শয়তানের দাদার তো নামও বিকৃত করা যায় না। রিশাদের নামের ব্যঙ্গ করতে না পেরে খুব যেন মনক্ষুণ্ণ হল মেহুইশ। তার মুখের বিষণ্ণতা দেখে রিশাদ এসে তার কাঁধ ছুঁল। কি হল? বললাম না বেড়াতে যাব, তৈরি হও। কথা কি একবার বললে কানে যায় না? শেষের বাক্য বলার সময় রিশাদের চেহারা কঠিন হয়ে এলো। মেহুইশ ভয় পেল, সে দ্রুত ছড়িয়ে ছিটিয়ে রাখা কাপড় থেকে একটা উঠিয়ে বাথরুমের দিকে যাচ্ছিল। রিশাদ বাধা দিল এবং একটা শাড়ি কিনেছিল কাল, সেটা পরতে বলল। এখানে আর কথা বলার জো নেই ভেবে মেহুইশ সেই শাড়ির পুরো সেট উঠিয়ে বাথরুমে ঢুকল। শাড়ি পরা হয়ে গেলে আর বাথরুম থেকে বের হতে পারল না সে। এ কেমন ব্লাউজ! স্লিভলেস পোশাক সে জীবনে পরেনি, আর এ শাড়ি তো ছি। মেহুইশ বাথরুমে যাওয়ার পরই রিশাদ আয়াকে ডেকেছিল নির্জনকে তৈরি করতে। নির্জনকে তৈরি করে আয়া নিচে নিয়ে যেতেই রিশাদও তৈরি হয়েছে। চুল পরিপাটি করতে করতে হাতের ঘড়ির দিকে তাকাল। 1 ঘন্টারও বেশি হল মেহুইশ বাথরুমে ঢুকেছে। এতক্ষণ সে কি করছে ওখানে? চিন্তা হলো নাকি ভয়কে জানে, শুধু মনে হলো মেয়েটা পালানোর সুযোগ না পেয়ে বাথরুমে সুইসাইড করল না তো? এই মেয়ে, দরজা খোল, বাইরে এসো। রিশাদের ডাকে সাড়া দিল না মেহুইশ। রিশাদ দরজায় ঠক ঠক করে শব্দ করল, তবুও নিঃশব্দ ওপাশ। এবার ভয়ই শুরু হল রিশাদের, যেন সে অস্থির হয়ে ডাকতে লাগল, মেবিশ, এই মেবিশ, এতক্ষণ ধরে বাথরুমে কি করো? দরজা খোলো জলদি। এই মেয়ে, হোয়াই ডোন্ট ইউ কাম আউট ড্যাম? ওপেন দ্য ডোর ফাস্ট। দরজা খোলো বলছি, কি হলো শুনতে পাও না? ভয় থেকে এবার রাগ চড়াও হলো, মনে পড়ল বাথরুমের দরজারও চাবি আছে। ভেতর থেকে লক হয়ে গেলে ওটা ওই চাবির মাধ্যমে খোলা সম্ভব। চট করেই চাবি নিয়ে বাথরুমের দরজা খুলল রিশাদ। ততক্ষণে রাইমা আর অন্য কাজের লোকেরাও চিৎকার শুনে দোতলায় উঠে এসেছে।
কিন্তু কেউ ঘরে ঢোকার সাহস করেনি। বাথরুমের দরজা খুলেই রিশাদের রাগের গতি দ্বিগুণ হারে বেড়ে গেল। চুপচাপ শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে মেহুইশ। কোথাও কোনো সুইসাইড করার মতো সরঞ্জাম চোখে পড়ল না রিশাদের। বিষম ক্রোধে প্রশ্ন করল, এত যে ডাকলাম জবাব দিসনি কেন? মেহুইশ নিরুত্তর, তাই রিশাদ আবারও প্রশ্ন করল, তৈরি তো হয়েছিসই, তবুও বের হচ্ছিলি না কেন? ধমকে উঠল রিশাদ। এবার আর ভয় চুপ থাকতে না পেরে বলল, ব্লাউজে স্লিভ নেই, আমি এমন কাপড় পরতে পারি না। কাপা আর ভাঙা ভাঙা উচ্চারণে মেহুইশ কথাটা বলতেই রাগে রিশাদ মেহুইশের সামনে দাঁড়িয়ে এক হাত পেছনে নিল। মেহুইশের পিঠের ওপর থাকা ব্লাউজের কাপড়টা খুব জোরে টেনে ছিঁড়ে সে সোজা বাথরুমে থেকে বেরিয়ে গেল। আর মেহুইশ রিশাদের কাজে ভয় ভুলে অবাক হয়ে তাকিয়ে রইল। মেহুইশ জড়সড় হয়ে বসে আছে রিশাদের পাশে, তার কোলে নির্জন ঘুমুচ্ছে। রিশাদ ড্রাইভ করছে, রাগে তার মুখ এখনো থমথমে। চোয়াল শক্ত হয়ে যেন দাঁতগুলো তার মুখের ভেতরটা ভেঙে চুরমার করে দিচ্ছে। বাড়ি থেকে প্রায় 20 মিনিটের রাস্তা অতিক্রম করতেই গাড়ি বাঁক নিল মেইন রোড ছেড়ে। মেহুইশের কৌতূহল তো অনেক হচ্ছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস হচ্ছে না তারা যাচ্ছে কোথায়। একটা গলি পেরিয়ে সুন্দর একটি গেইটের সামনে এসে হর্ন দিতেই ভেতর থেকে দারোয়ান গেইট খুলে দিল। গাড়ি ভেতরে গিয়ে থামতেই নির্জন জেগে গেল। মেহুইশ আশ্চর্য হল, এতটুকু বাচ্চাও কি টের পেল গাড়ি থেমেছে। রিশাদ নামল। অপর পাশের গেইট খুলে মেহুইশের কোল থেকে নির্জনকে নিয়ে নিল। গাড়ি থেকে নেমে মেহুইশ অগোছালো শাড়িটা একটু ঠিক করে নিল। কোথায় এসেছে, কার বাড়িতে তা জানে না, খুব ভালো করে খেয়াল করল বাড়িটা একতলা আর দারুণ। সামনেই গাড়ি বারান্দা এবং দুপাশে কিছু ফুলগাছ লাগানো। বাড়ির পেছনে দিক থেকে 2-3টা নারকেল গাছের পাতা চোখে পড়ছে। হয়তো গাছ আছে পেছনে। সামনের লনটুকু আবার ছোট ছোট সবুজ ঘাস ভর্তি। এত গোছানো বাড়ি মেহুইশ খুব কমই দেখেছে। প্রথমবার সে রিশাদদের বাড়ি দেখল, অত বড় আর অত সাজসজ্জায় ভরপুর। আর এই বাড়িটা ওই বাড়ির তুলনায় অনেক ছোট, তবুও সাজানো। রিশাদ নির্জনকে নিয়ে এগিয়ে যেতে যেতে একজন লোক বেরিয়ে এলো ভেতর থেকে। হাতে কিছু যন্ত্রপাতি আর একটা ব্যাগ। বোঝা গেল লোকটা কোনো মিস্ত্রি হবে, কিছু ঠিক করেছে বোধহয়। রিশাদকে দেখেই লোকটা সালাম দিল। কলিং বেল লাগানো হয়ে গেছে? জি স্যার। ভেতরের ঘরের কি কি যেন বাকি ছিল? স্যার, সবকিছু কাল রাতেই আমি 2জন ছেলেকে নিয়ে এসেছিলাম, সব ঠিক করা হয়েছে। তোমার টাকা পয়সা ক্লিয়ার না? জি স্যার বলতেই রিশাদ চলে গেল ভেতরে। মেহুইশের মনে হল এই বাড়িটা হয়তো রিশাদেরই, আর আজ এখানে আসবে বলেই সব ঠিকঠাক করিয়েছে। সদর দরজার সামনে দাঁড়িয়ে রিশাদ ডাকল, মেবিশ। পায়ে কি সমস্যা? কোনো সমস্যা নেই, ভয় ভয় উত্তর দিল মেহুইশ। তো এমন পিঁপড়া সেজে হাঁটা হচ্ছে কি জন্য শুনি? ব্যঙ্গাত্মক সুরে কথাটা বলেই কলিং বেল টিপল রিশাদ। ওপাশ থেকে মাইমুনা দরজা খুললেন। রিশাদ কোনো কথা না বলেই ভেতরে চলে। মা মেয়ে দুজনেই দুজনকে দেখে বিস্মিত। মাইমুনা ভাবেনি রিশাদ আজ মেহুইশকে আনবে। আর মেহুইশ ভাবছে মায়ের সাথে রাগ করা উচিত কিনা। অভিমান তো তার আগেই হয়েছিল, এবার কি রাগটাও হচ্ছে। সে বুঝতে পারছে না। পরিস্থিতি তাদের বাকহীন করে দিয়েছে।
মাইমুনা ছলছল চোখে মেহুইশের দিকে এগিয়ে এলে মেহুইশ পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। অভিমানে মায়ের দিকে তাকানোটাও কষ্টকর মনে হল। মিহাদ খুব একটা খুশি হল না রিশাদকে দেখে। মাইমুনার হাত পা চলছে না কোনো এক অজানা ভয়। নিয়মানুসারে বিয়ের দ্বিতীয় দিনই মেয়ে আর জামাইকে আনতে হয় মেয়ের বাড়িতে। কিন্তু রিশাদ যেভাবে বিয়ে করেছে তাতে কোনো প্রকারই নিয়ম মানা হয়নি। জোরজবরদস্তির এক বিয়ে, এটা যার মূল্য হয়তো কারো কাছেই নেই, রিশাদের নিজের কাছেও নেই। নিজ স্বার্থ উদ্ধারের জন্য মানুষের অসহায়ত্বকে কাজে লাগানোটা কখনোই মহৎ কাজ হতে পারে না, আর তার ফলও কখনো উত্তম হয় না। এই নিয়মনীতিহীন বিয়ে নিয়ে আলাদাভাবে কিছু করারও স্বাদ হল না মাইমুনার। মেয়ে এসেছে তা ভেবে কিছু আলাদা না করলেও পেটের চাহিদা পূরণে রান্না করতেই হবে, তাই তিনি রান্নাঘরে ঢুকলেন। এখানেও রিশাদের রাজত্ব। রান্নাঘর ভর্তি রান্নার সামগ্রী, বাজার সদাই সবই রিশাদ পাঠিয়েছিল লোক দিয়ে। কৃত্রিম হাসির ফোয়ারা ঠোঁটে এনে রান্নার প্রস্তুতি নিতে লাগলেন তিনি। মেহুইশ এক পলকে বসার ঘরটা দেখে নিল। তাদের আগে 2 কামরার ফ্ল্যাটে কোনো আলাদা করে বসার ঘর ছিল না। সরু একটু জায়গা যা 2 ঘর, বাথরুম আর ছোট রান্নাঘরটায় ঢোকার দরজার জন্য ছিল। এছাড়া বারান্দা কিংবা বসার ঘরের জায়গা ছিলই না। আর এই বসার ঘরটা ওই 2 ঘরের সমান। দরজা দেখে মনে হচ্ছে এখানে 3টা বেডরুমও আছে, একটা রান্নাঘর আরেকটা বাথরুম। তার মানে এই লোক তাকে কিনেছে বিয়ের নাম করে। চোখ পড়ল সোফার ওপর। এখানে দারুণ সোফা সেটও আছে। সেখানেই বসে আছে রিশাদ আর তার কোলে নির্জন। মনের যত বিতৃষ্ণা মুহূর্তেই গিয়ে জমা হল ওই ছোট্ট কোমল মুখটির ওপর। গত 2 দিনে প্রচণ্ড মায়া লাগত এই ভেবে, বেচারা মা থাকতেও মা হারা। কোটি কোটি টাকার উত্তরাধিকারী হয়েও এ বয়সে তার মায়ের স্নেহের অভাব। মায়ের বুকে লুকিয়ে উষ্ণ, মোলায়েম স্পর্শ পাওয়ার জায়গায় বাবার শক্ত, কঠিন বুকে থাকতে হচ্ছে। বড্ড খারাপ লেগেছিল বাচ্চাটার জন্য, এখন সেই খারাপ লাগার আগে পরিণত হচ্ছে। শুধুমাত্র এই বাচ্চার মায়ের অভাব ঘোচাতেই রিশাদ তাকে জোর করে বিয়ে করেছে। ওখানে দাঁড়িয়ে কি করছো? ঘর চেক করো খালি কোনটা আছে, নির্জন ঘুমিয়ে পড়বে। আদেশি সুর। রিশাদের কথায় ঘোর কাটে মেহুইশের। সেই দৃষ্টি সরিয়ে নেয় নির্জনের উপর থেকে। 3টা ঘরের প্রথমে যে ঘরে ঢোকে সে ঘরে বসে আছে মিহাদ। মেহুইশ ঘরে ঢুকেই মিহাদ বলে ডাকল। হাতের মুঠোয় ছোট্ট একটা কৌটা তার। মেহুইশের ডাকে কৌটোটা দ্রুত পকেটে ঢুকিয়ে বোনের দিকে তাকাল। এই প্রথম একসাথে 3 দিন পর দেখল 2 ভাই বোন দুজনকে। বোঝার বয়স হওয়ার পর তারা কখনো কোথাও দূরে যায়নি কেউ কাউকে রেখে। মেহুইশ নার্সিংয়ে ঢোকার পর কখনো কখনো হাসপাতালে নির্দিষ্ট সময়ের বাইরে কাজ করেছে। তখনও তাদের দেখা হয়েছে। মিহাদ তার জন্য খাবার নিয়ে যেত হাসপাতালে, কিন্তু এবার সবটা অন্যরকম। ডুকরে কেঁদে উঠল মিহাদ। মেহুইশ 2 পা এগিয়ে ভাইকে জড়িয়ে ধরল। নিজেও কান্না করে দিল এবার। কিছু সময় কান্নার মাঝে কাটল, এরপর মিহাদি প্রথমে কথা বলল। ইভান ভাইয়া তোমার খোঁজ করছিল। ইভান এসেছিল এখানে? সে খবর না হয় আমি দিচ্ছি। আপাতত আমার ছেলের জন্য বিছানা ঠিক করলে কৃতার্থ হব বেগম সাহেবা। দরজায় দাঁড়িয়ে ব্যঙ্গ করেই বলল রিশাদ। মেহুইশ নিজের চোখমুখ মুছে বের হল মিহাদের ঘর থেকে, তার পাশের ঘরটাতে বিছানা ঠিক করল। সমস্যায় পড়ল, এখানে ছোট ছোট বালিশ নেই যা নির্জনের মাথা রাখার জন্য উপযোগী হবে।
রিশাদ নিজেও বুঝল ভুল হয়েছে এভাবে চলে আসা। মেহুইশ পুরো ঘরে এদিক ওদিক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেজাজ খারাপ হল রিশাদের, কোথায় একটা বালিশের ব্যবস্থা করাবে তা না। 2 মিনিট পর আবার ফিরে এলো মেহুইশ, হাতে তার গোল করে ওড়না পেঁচিয়ে রাখা। কি এটা? বালিশ? ফাইজলামি করা হচ্ছে আমার সাথে? মোটেই না, মা এটাকে পেঁচিয়ে দিয়েছে। এভাবেও নাকি বাচ্চাদের শোয়ানো যায়? মাথার সাইজও নাকি ঠিক থাকে এতে করে বাচ্চাদের? মেহুইশের কথাটা এবার সত্যিই ফাইজলামি মনে হল রিশাদের। মাথার সাইজ ঠিক হবে এই প্যাঁচানো কাপড়ে ঘুমিয়ে? তাহলে ডাক্তাররাই বলে দিত বাচ্চাকে এভাবে শোয়াতে। যত সব লো ক্লাস ধ্যান ধারণা। বিড়বিড় করতে লাগল রিশাদ, ততক্ষণে মেহুইশ বিছানার মাঝখানে পেঁচিয়ে রাখা ওড়নাটা রেখে দিল। রিশাদের কোল থেকে নির্জনকে নিয়ে সেখানেই শুয়ে দুটো বালিশে নির্জনের দুপাশে ঘেরা দিল। যেন দুপাশে দুটো দেয়াল তুলে দেওয়া হয়েছে তাকে নিরাপদে রাখতে। গাড়িতে কাপড়ের ব্যাগ রয়েছে দুটো, একটা নির্জনের প্রয়োজনীয় সকল জিনিস, অন্যটাতে রিশাদের। মেহুইশের কোনো কিছু নিয়ে আসেনি। রিশাদ ইচ্ছে করেই দেয়নি কিছু নিতে। অযথা সময় নষ্ট করবে এমনিতেই এই মেয়ে যা কচ্ছপের গতিতে চলে। তার বাড়িতে নিশ্চয়ই কাপড় চোপড় আছে নিজের, সেগুলোই পরতে পারবে। রিশাদ টের পাচ্ছে তার রাগ এখন যথেষ্ট নিয়ন্ত্রণে। তাই এই ঠিক মুডে থাকতে চায় বলে মেহুইশকে সুন্দর করে বলল, গাড়িতে পেছনের সিটে আমাদের ব্যাগ আছে, নিয়ে আসো তো জলদি, আমি ফ্রেশ হব। মেহুইশ বোকার মতো তাকিয়ে রইল রিশাদের দিকে। ব্যাগ বলতে রিশাদ যা বোঝাচ্ছে তা মেহুইশের জন্য মোটেও ব্যাগ নয়, সে দুটো ট্রলি ব্যাগ। আর ওই দুটোর মধ্যে ছোট যেটা সেটা নির্জনের, আর তার ওজন মেহুইশ উঠাতে গেলে কাত হয়ে পড়বে। আর বলে কিনা রিশাদেরটাও আনতে। কি হলো? হা করে আছো কেন? যাও জলদি আনো। জি বলেই মেহুইশ বেরিয়ে গেল। রিশাদ আসার সময় ভি-নেকটি শার্টের ওপর একটা ব্লেজার চাপিয়ে চলে এসেছিল। ব্লেজারটা খুলে বিছানার ওপর রেখে প্যান্টের পকেটে হাত দিল গাড়ির চাবি বের করতে। খেয়াল হলো চাবি ছাড়া মেহুইশ গাড়ি খুলবে কি করে। ধাত বলে নিজের ওপরই বিরক্তি প্রকাশ করে সেও বের হলো ঘর থেকে। গাড়ির কাছে গিয়ে চারপাশে তাকালো, মেহুইশ নেই সেখানে। চোখে পড়ল গেইটের সামনে দারোয়ানও নেই। কেন যেন তার একটু সন্দেহ হল। গাড়ি না খুলে সে গেইটের দিকে এগোল। গেইট পেরিয়ে রাস্তায় তাকাতেই চিত্ত জ্বলে উঠল। যা সে চাইছিল না তাই হল। তীক্ষ্ণ নজরে রাস্তার দিকে তাকিয়ে নিজেকে সতর্ক করতে লাগল, নো রিশাদ নো। রগজটা মানুষ যতটাই চেষ্টা করুক না কেন, উত্তেজনা তাদের অত সহজে ছাড় দেয় না। রিশাদের ক্ষেত্রেও তাই হয়েছে। রাস্তার বিপরীত পাশের ব্যক্তিকে দেখতেই মাথায় খুন চড়ে বসল। মেহুইশের নজরও গেইটে পড়ায় সে দেখতে পেল রিশাদকে। ভয় তারও অন্তরাত্মা কেঁপে উঠেছে রিশাদের চোখ, মুখের কাঠিন্যতা টের পেতেই। সাই করে সামনে দিয়ে একটা মাইক্রো চলে যেতেই রিশাদ দ্রুতবেগে রাস্তা পার হল এবং তৎক্ষণাৎ মেহুইশের সামনে থাকা ব্যক্তিটির গলা চেপে ধরল। রাস্তার কিনারা গমগম করছে মানুষে মানুষে। রাতের প্রথম প্রহরে এলাকার এপাশে এতটাও মানুষ থাকার কথা নয়, কিন্তু আজ জড়ো হয়েছে। একটু আগেই রিশাদ এখানে নীলিমাকে দেখতে পায় মেহুইশের ঠিক সামনে। আঙ্গুল উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে কিছু বলছিল বোধহয়।
নীলিমাকে দেখতেই রাগে কপালের দুপাশের রগ দুটো আচম্বিতেই ফুলে ওঠে। পুরো শরীর জুড়ে আগুনের হলকা লাগার মতো তাপ উঠছিল, আর সেই তাপ তার রাগের গতি তীব্র হারে বাড়িয়ে দিয়েছে। নিয়ন্ত্রণহীন হয়ে রাস্তা পার হয়েই গলা চেপে ধরে নীলিমার। মেহুইশ আচমকা এমন কাণ্ডে বুদ্ধিশূন্য হয়ে তাকিয়ে থাকে। কি করা উচিত, কি বলা উচিত, কিছুই যেন মাথায় এলো না। পথচারী দু একজনের চোখ পড়তেই দৌড়ে আসে তারা, আর এমন করেই দু চার করে জমতে জমতে ভিড় লেগে যায় রাস্তায়। 7-8 জন মিলেও যেন রিশাদকে ছাড়াতে পারছে না, এতটাই অসুরে শক্তি ভর করেছে তার মধ্যে। রিশাদের মতো নীলিমাও কোটিপতির মেয়ে, এখানে সে নিশ্চয়ই একা আসেনি। তার গাড়ি, ড্রাইভার কিংবা সেই প্রাক্তন প্রেমিক যে বর্তমান স্বামী, সেও এসেছে। কিন্তু এখানেও কথা থাকছে, নীলিমাকে যখন রিশাদ খুন করতে উদ্ধত হল তখন তারা কেউ বাঁচাতে এলো না কেন? রিশাদের মাথায় এত ভাবনা এলো না, শুধু ভাবছে নীলিমা লোক লাগিয়েছে তার পিছনে, নয়তো কি করে জানল এখানে মেহুইশ আছে বা মেহুইশকে? আর না চিনলে না জানলে সে মেহুইশের সাথেই কেন কথা বলছিল? পাবলিক যখন নীলিমাকে ছাড়িয়ে নিল তখনই রিশাদ গর্জে উঠে কিছু অকথ্য শব্দে গালি দিল নীলিমাকে। সেই গালির শব্দে মেহুইশের দুটো কানই যেন ঝা ঝা করে উঠল। উপস্থিত বাকিরা কেউ কেউ বুঝে গেল নীলিমা আর রিশাদের মধ্যকার সম্পর্ক কি হতে পারে, আর কেউ কেউ ধারণা করল রিশাদ একদমই জানোয়ার। নীলিমা রিশাদের হাত থেকে ছাড়া পেতেই উল্টো দিকে হাঁটতে লাগল, হয়তো ওদিকেই তার গাড়ি রাখা আছে। ভিড়ও আস্তে আস্তে কমে গেলে মেহুইশ রিশাদের দিকে তাকালো ভালো করে। নিয়ন বাতির হলদে আলোয় উস্কো খুস্কো চুল, ছেঁড়া শার্ট, শেভ করা গালের চামড়া ভেদ করে যেন হাড় বেরিয়ে আসবে। কি ভয়ঙ্কর লাগছে এই লোকটাকে! এতটা ভয়ঙ্কর কাল রাতেও লেগেছিল বিয়ের রাতেও, যখন তার গালে পরপর কয়েকটা চড় মেরেছিল। রূপকথার গল্পের রাক্ষসের রূপ কি এমনই ছিল? থরথর করে কাঁপছে মেহুইশের হাঁটু দুটো। ভীষণ ভয় লাগছে এখন তার রিশাদকে দেখে। টানা হেঁচড়াতে কারো হাতের আঘাত লেগেছে রিশাদের ঠোঁটের কিনারায়। সেখানটাতে রক্ত জমাট বাঁধছে একটু একটু করে। হঠাৎ করে মেহুইশ মাথাটা ঘুরে পড়ে গেল রাস্তায়। রাত 2:20। খচখচ শব্দটা তীরের মতো কানে বিঁধতেই পিটপিট করে চোখ খুলল মেহুইশ। ঘরে টিমটিম আলো জ্বলছে। চোখ ঘুরিয়ে এপাশ ওপাশ তাকাতেই চোখে পড়ল তার ডানদিকে বাচ্চাটা ঘুমিয়ে আছে। কি মায়াবী আর কত কোমল লাগছে মুখখানি এই মৃদু আলোতেই। বাচ্চা বলেই হয়তো এতটা সৌন্দর্য তার এইটুকু মুখশ্রীতে ভর করে আছে। শব্দটা এবার আরো জোরালো হতেই সে কান চেপে ধরে অস্ফুটে আর্তনাদ করল, আহ! ঘরে আলো জ্বলে উঠল। রিশাদ সুইচের পাশেই ছিল। খচখচ শব্দটা তার লাগেজের চেইন লাগানোর জন্যই এমনভাবে আসছিল। চেইনটা হয়তো জ্যামড, তাই ঠিকঠাক লাগাতে পারছে না। আর একটু ভালো করে তাকাতেই মেহুইশের চোখ ছানাবড়া। ফ্লোরে ছড়িয়ে আছে তার কিছু কাপড় চোপড়। এইসব কাপড় সে হাসপাতালে চাকরি পাওয়ার পর কিনেছিল। বেড়াতে যাওয়ার সুযোগ না হলেও কিনে রেখেছিল, কখনো সুযোগ হলে খুব সেজেগুজে বের হবে। এই জামাগুলোর সাথে রং মিলিয়ে কানের দুলো কিনেছিল চাঁদনি চক থেকে। ইভান কত শখ করে একজোড়া ঝুমকাও দিয়েছিল একটা জামার সাথে মিলিয়ে। ইভান নামটা আবার বুকের খাঁচায় খুঁচিয়ে দিল। মানুষটা কোথায়? কল্পনা আর আরাম করা শেষ হলে এদিকে এসো। রিশাদের কথায় কল্পনারা ভয়েই পালিয়ে গেল।
রাস্তায় যখন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল মেহুইশ, তখন রিশাদ তাকে পাজাকল করে ঘরে এনে শুইয়ে দিয়েছে। ডাক্তারও ডাকা হয়েছে, গানও ফিরেছিল। কিছুই ঠিকঠাক মনে পড়ছে না মেহুইশের। ফুটবল শরীরে কখন ঘুমিয়ে পড়েছে কিছুই মনে নেই তার। নির্জনের খাওয়া, ঘুমানোর আগে ডায়াপার পরানো, ক্রিম মাখা সবকিছুই রিশাদ নিজ হাতে করেছে। এখন এই মধ্যরাতে সে মেহুইশের কাপড় গোছাচ্ছে কাল সকালেই শহর ছাড়বে বলে। এ কথা মেহুইশের অজানা। রিশাদ আবারও ডাকল, এই মেয়ে, এদিকে এসো। মেহুইশ বিছানা ছেড়ে নেমে গেল রিশাদের সামনে। লাগেজের উপর বসতে ইশারা করল রিশাদ। কপাল কুঁচকে গেল মেহুইশের, এখানে কেন বসব? আমি বলেছি তাই। এ কথার পর আর কথা বলা চলে না। ভয়েই মেহুইশ লাগেজটার একপাশে বসে পড়ল। তার শরীরের ওজনে লাগেজের মুখটা আরও চেপে বসল, একটানে এবার সেটা লাগিয়ে নেওয়া গেল। কাল সকালে কিছু কথা বলতে চাই আমি। রিশাদ কথাটা বলার সময় খুবই স্নেহ সহকারে তাকালো মেহুইশের দিকে। এই প্রথম। হ্যাঁ, এই প্রথমবার রিশাদ স্বাভাবিক স্বরে কোনো কথা বলেছে বলে মনে হল তার। সত্যিই অবিশ্বাস্য মনে হল মেহুইশের। কি কথা বলবে? কৌতূহল যেন সাগরের ঢেউয়ের মতো উপচে পড়ছে মেহুইশের মনে। অথচ লোকটা আর মুখ খুলল না। ভোরের আজান শেষ হতেই বিছানা ছাড়লেন জেবুন্নেসা। কাল রাতেই বাড়ি ফিরেছেন তিনি। বাপের বাড়ি গিয়েছিলেন পরশুদিন একটা ফোনকল পেয়ে। অচেনা এক নম্বর থেকে অবিকল তার ভাবির কণ্ঠস্বরে বলেছিল তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাইয়ের অ্যাক্সিডেন্ট। কথাটা শুনেই যাচাই বাছাই করার কথা না ভেবেই ছেলেকে নিয়ে ছুটলেন বাপের বাড়ি। যাওয়ার পরই বুঝতে পারলেন এটা প্রাণপ্রিয় সৎ ছেলে রিশাদের মিথ্যে একটা নাটক। নিশ্চিত নতুন বউটার ওপর অত্যাচার করবে বলেই হয়তো ষড়যন্ত্র করে তাকে বাড়ি থেকে বের করেছে। সেও ডোন্ট কেয়ার হয়ে বাবার বাড়িতেই থেকে গেল। সকাল সকাল মেহুইশকে ঘুম থেকে ডেকে তুলল রিশাদ। হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, 10 মিনিট সময় দিচ্ছি, তৈরি হয়ে নাও। এরপরই আমরা বের হব। চোখ ভর্তি ঘুম আর শরীর ভর্তি দুর্বলতা নিয়ে মেহুইশ অবাকও যেন হতে পারল না। কয়েক মিনিট ঝিম ধরে বসে রইল। দু হাতে মাথা চেপে ধরেছে। ইতোমধ্যে ঘরে মেহুইশের মা আর ভাইও এসে হাজির। কটা বাজে জানে না সে। মোবাইল ফোনটা নেই, ঘরে কোনো ঘড়িও চোখে পড়েনি। মাথা থেকে হাত সরাতেই মা এগিয়ে এলো তার কাছে। কি রে, মাথা ব্যথা লাগছে? না, ছোট্ট করে জবাব দিল মেহুইশ। উঠে মুখ হাত ধুয়ে তৈরি হ, আমি চা বসিয়েছি আর পরোটা ভেজেছি। মায়ের কথায় মেহুইশের মধ্যে কোনো পরিবর্তন এলো না। সে আগের মতোই বসে রইল। মা এবার আলতো করে তার মাথায় হাত দিতেই ঝোড়ো করে কেঁদে উঠল সে। শুধু কান্না, এ কান্নায় কোনো শব্দ নেই, বিলাপ নেই, শুধু ঈষৎ গা কেঁপে কেঁপে উঠছে। এমন কেন হলো তার সাথে? মাইমুনা মেয়ের কান্না বুঝতে পেরেই বুঝি জড়িয়ে ধরলেন মেয়েকে। এবার তার চোখেরও বাঁধ ভাঙল। কান্না করছেন একসাথে দুজনেই, আর পাশেই দাঁড়িয়ে রাগে ফুঁসছে মিহাদ। মনে মনে এক প্রতিজ্ঞা করে বসল সে। সুযোগ পেলেই খুন করবে রিশাদকে। রিশাদ সারারাত ঘুমায়নি, মধ্যরাত পর্যন্ত বাবার সাথে বাকযুদ্ধ চলেছে তার। সেই যুদ্ধে বাবা জয়ী, সে আজই চলে যাচ্ছে চট্টগ্রাম শহরে। এবার সেও দেখবে বাবা কি করে বিদেশ বসে দেশের ব্যবসা সামলায়।
রাশেদ খান যতটা ধূর্ত ঠিক ততটাই তার ছেলেও। এবার রিশাদ সেটাই বোঝাবে তার বাপকে। টাকার আদর অনেক হয়েছে, এবার রক্তের আদরের বাইরে আর কোনো কথাই হবে না। সকালের নাশতা ঠিক 7টায় করা হয়ে গেছে রিশাদ, মেহুইশের। 8টায় রওনা দিবে তারা। মেহুইশ কোনোমতেই আর এক পাও আগাতে চায় না রিশাদের সাথে, কিন্তু এ বাড়িতে এসে বুঝতে পারল তার পালিয়ে যাওয়ার পথ সব বন্ধ। মা আর ভাই এখন রিশাদের হাতের মুঠোয়, তার করা যে কোনো ভুলের মাসুল তাদেরও গুনতে হতে পারে। খাওয়া শেষে মেহুইশ তার পুরনো কাপড় থেকেই খুঁজে বেছে ভালো দেখে একটা সেলোয়ার কামিজ পরে নিল। কাল এ বাড়িতে আসার আগে ব্লাউজ নিয়ে যা হলো তা মনে পড়তেই সেই শাড়িটাকে ক্লজেট থেকে নামিয়ে ছুঁড়ে মারল ফ্লোরে। যেন সকল রাগ এই শাড়িটাতে ঝাড়তে পারলেই তার শান্তি লাগত। রিশাদ যখন পিঠের অংশে ব্লাউজটাকে টেনে ছিঁড়ে ফেলল তখন ভেবেছিল ভালো হয়েছে, এটা আর পরতে হবে না। কিন্তু দুর্ভাগ্য, রাইমা এসে সবটা দেখে নিজেরই একটা ব্লাউজ এনে দিল রং মিলিয়ে। একটু লুজ হলেও শেষ অবধি সেটাই গায়ে চড়ল তার। 8টা বাজার ঠিক 15 মিনিট আগে রিশাদ বসার ঘরে বসে মেহুইশকে ডাকল। মেহুইশ আসতেই আবার চেঁচিয়ে ডাকল, শাশুড়ি আম্মা এদিকে আসুন একটু। রিশাদ একবার ডাকতেই মাইমুনা দৌড়ে এলেন সেখানে। আপনাদের দুজনকে আমি কিছু কথা বলবো। আসলে বলা দরকার, যেহেতু আমি আপনার মেয়েকে বিয়ে করেছি। জোর করে করেছেন রিশাদের কথার মাঝে বলে উঠল মিহাদ। ক্লাস 9-এ পড়া ছেলেটা একেবারেই অবুঝ নয়। বিরক্ত বোধ করল রিশাদ এভাবে কথার মাঝে কথা বলায়। তুমি কেন কথা বলছো কথার মাঝে? হ্যাঁ, যা বলছিলাম, আমার প্রাক্তন স্ত্রী নীলিমা, মানে কাল যাকে রাস্তায় ওভাবে গলা চেপে ধরেছিলাম। শেষের বাক্যটা মেহুইশের দিকে তাকিয়ে বলল। মেহুইশ মনোযোগে শুনছে রিশাদের কথা। নীলিমার সাথে আমার ডিভোর্সটা এখনো হয়নি। হওয়ার প্রসেস চলছে। আরও নাকি মাসখানেক সময় লাগবে কোর্ট নোটিশ অনুযায়ী। এবং এরই মাঝে আমাদের সিদ্ধান্তও নিতে হবে নির্জনের কাস্টডি নিয়ে। আমি কোনোভাবেই আমার ছেলেকে ওই কাল নাগিনীর কাছে দেব না। তাকে আমি একাই মানুষ করতে যথেষ্ট, কিন্তু সমস্যা হলো আমার কাজ। আর বাড়িতে ওই মহিলা বলেই একটু সময় থেমে রইল রিশাদ। শুকনো মুখে ফাঁকা ঢোক গিলে আবার বলতে শুরু করল, মানে আন্টি দিনরাত কটু কথা বলতেই থাকে, এখন আমাকে শোনায় বলা যায় না, ভবিষ্যতে আমার ছেলেকেও শোনাতে পারে। তার ওপর কিছু ব্যাপার তো আছেই যা মা ছাড়া অন্য কেউ নাকি শেখাতে পারে না। বলতে বলতেই রিশাদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মাইমুনা ভীষণ রকম চমকালেন, অবাক হলেন। এই রিশাদই কি 4 দিন আগের দেখা রিশাদ? কত গম্ভীর, কত ভয়ঙ্কর রাগী ছেলেটাই এটা কি করে হতে পারে? মেহুইশ ভাবছে লোকটা কি কান্না করছে। রিশাদ মাথা উঁচিয়ে গলা খাকরি দিয়ে আবার বলল, ম্যানারস নাকি মা ছাড়া কেউ শেখাতে পারে না, কিন্তু নীলিমা তো সন্তানের চেয়ে প্রেমিককেই বেশি ভালোবাসত। আমার ছেলের কেন দুর্ভাগ্য হবে ওই কালনাগিনীর জন্য? আর তাই আপনি নিজেই কাল নাগ হয়ে অন্যের সুখের জীবনে ছোবল মেরেছেন। অন্যকে কষ্ট দিয়ে নিজের ছেলের সুখ কিনবেন? এতটাই সহজ? আমি তো আপনাকে ডিভোর্স দেব, আজ না হয় কাল। প্রয়োজনে পালিয়ে যাব আপনার প্রাক্তনের মতোই। ইভান একদম চুপ বলেই বসা থেকে উঠে মেহুইশের গালে একটা থাপ্পড় মারল রিশাদ। ছিটকে একেবারে মায়ের কাঁধের ওপর পড়ল মেহুইশ। মাইমুনা ভয় মেয়েকে ঝাপটে ধরলেন। ওদিকে মিহাদও দৌড়ে এসে রিশাদের কলার ধরল। আর চারদিকের হইচই শুনে ভয় কেঁদে উঠল সোফায় শুয়ে রাখা নির্জন।
হালকা শীত শীত আবহাওয়া। পূব আকাশের সূর্যটাও কমলা রোদ মাখিয়ে দিচ্ছে ধরণীকে। গাড়ি চলছে আপন গতিতে। আজ থেকে পার্মানেন্টলি রিশাদের ড্রাইভারের চাকরি শেষ হয়ে গেল। ঢাকার অফিসিয়াল প্রতিটি কাজকে সে বিনা রেজিগনেশনেই ছেড়ে দিল। মনটা এই প্রথম তার মায়ের জন্য বিক্ষিপ্ত হল। মা মারা গেছে সেই কবে। স্মৃতিতে মায়ের চেহারাটাও ঠিকঠাক মনে নেই। যেদিন থেকে খালা এলো মা হিসেবে তাদের বাড়িতে, সেদিন থেকে খালাটাও বদলে গেল। মায়ের আদলের প্রিয় খালাটাকে সেই থেকে অপ্রিয় মনে হতে লাগল। দিন গেল, মাস গেল, বাবার সাথে খালার ঝগড়া, রোজ রোজ বিশ্রী কিসব প্রেম নিয়ে বাবার অভিযোগ আর খালার ব্যর্থ চিৎকার। ধীরে ধীরে একাকিত্ব সঙ্গী হয়ে গেল ছোট্ট রিশাদের। অর্থবিত্ত আর ক্ষমতায় সব পাওয়া যায়, বাবার বোঝানো এই কথাটাকে কাজে লাগিয়ে মাকে খুঁজতে চাইল সে বহুবার। মেলেনি মা তার এই ভুলোকে। আয়া হিসেবে ছিল একজন যে কিনা দীর্ঘ সময় মায়ের মতো ভালোবাসলেও দিনশেষে ফিরে যেত নিজ সন্তানদের কাছে। রিশাদ আবার একা হয়ে যেত। খালা এসে আদর কম, যত্ন বেশি, আর বাবার প্রতি থাকা ক্ষোভে বাঁকা কথাও ছুটতে লাগল। দেখতে দেখতে রাইমা হল রিশাদের, মনে হল এই বুঝি তার একাকিত্ব ঘুচে গেল। কিন্তু না, বোন হতেই বাবার ভালোবাসা সম্পূর্ণ বদলে গেল। বাবার চোখের মনি রাইমা একাই বাবার সুখের চাবি হয়ে রইল। এরপর এলো রিহান, তবে ততদিনে রিশাদের আর বাবার ভালোবাসার প্রয়োজন রইল না। রিহান হল সেও বেচারা কপাল পোড়া রিশাদের মতোই। বাবার যেন মেয়েই সব, ছেলেরা কিছুই না। রাগের কারণে রিহান তার মায়ের কাছেও অপ্রিয়। রিশাদের চেয়ে ভিন্ন নয় রিহানের কপালের লিখনও। একসময় রিশাদ পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাতেও ঢুকে গেল। দেখতে দেখতে পড়া কাজ দুইয়েই মুঠোভর্তি সফলতা আসন্ন হতেই বাবার মনে আদর এলো। রিশাদের সুখের জন্য বিয়ে করালো নিজের মতোই আরেক কোটিপতির মেয়েকে। বিনিময়ে অর্থে অর্থে সম্পর্ক হলো ঠিকই, শুধু মনের সাথে মনের কোনো সম্পর্ক হলো না। বিয়ের রাতেই নীলিমা জানালো এ বিয়ে সে টিকিয়ে রাখবে না। ভয়ঙ্কর রকম রাগী রিশাদ সেদিন সদ্য বিয়ে করা বউয়ের মুখে এমন কথা শুনে একটুও রাগ করেনি। বরং সময়ের অপেক্ষা করেছে, নিশ্চয়ই একসময় মেয়েটা পুরনো প্রেমিককে ভুলে তার মায় জোড়াবে। কিন্তু না, তেমন কিছুই হয়নি। উল্টো প্রেমিকের কাছে কোনো একদিন আঘাত পেয়ে রিশাদকে আঁকড়ে নিয়েছিল নিজের মাঝে। রিশাদ ভেবেছিল সম্পর্কটা বুঝি এবার মোড় নিবে তার দিকেই। এখানেও ভুল প্রমাণিত হল। কদিনেই নীলিমা আর তার প্রেমিকের মাঝে সব ঠিক হয়ে গেল, আর তার মাঝেই জানা গেল নীলিমা প্রেগন্যান্ট। পরের কাহিনীটা আরও ভিন্ন। রিশাদ বদলে গেল আগের চেয়ে অনেক বেশি। বাবার সাথে যেচে পড়ে সম্পর্ক ভালো করতে চেষ্টা করল। ব্যবসায় অত্যধিক মনোযোগী হল আর নীলিমাকে নজরে রাখতে সবরকম ব্যবস্থা নিল। চোখে চোখে ৯টা মাস রেখে দুনিয়ার আলোয় আনা হল নির্জনকে। নীলিমাও যেন এই সময়টার অপেক্ষায় ছিল। নির্জনের জন্মের পর ১.৫ মাসের মতোই ছিল রিশাদের বাড়ি। তারপর বাবার বাড়িতে বেড়াতে যাবার নাম করে মাঝপথেই রিশাদের কোলে থাকা নির্জনকে ফেলেই পালিয়ে গেল পুরনো প্রেমিকের সাথে। মেহুইশও বিয়ের রাতে ঠিক তাই করেছিল যা নীলিমা করেছে, আর ঠিক এ কারণেই রিশাদ বিক্ষিপ্ত হয়ে মেহুইশকে পাওয়ার পরই থাপ্পড় মেরেছিল ওরকমভাবে। সময় যেন সময়েরই পুনরাবৃত্তি করেছিল সেদিন রিশাদের চোখের সামনে। বাবার সাথে সম্পর্কের আবারও ফাটল ধরল কাল রাতে। নিঃসঙ্গ রিশাদ বুদ্ধিমানও কম নয়।
বাবার সাথে মিলে কাজ করলেও সে নিজের জন্য অনেক কিছু জমা করে রেখেছিল। কে জানে, হয়তো সন্তানের ভবিষ্যৎ ভেবেই করেছিল। আজ সেই জমা পুঁজি কাজে লাগছে তার। মেহুইশ ঘুমে ঢলে পড়ছে বারবার। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে রিশাদ তাকাচ্ছিল মেহুইশের কোলে থাকা নির্জনের দিকে। সিটবেল্ট লাগানো বিধায় মেহুইশের পড়ে যাওয়ার আশঙ্কা নেই, কিন্তু হাত আলগা হলেই নির্জন পড়ে যাবে। রাস্তার কিনারায় গাড়ি থামিয়ে রিশাদ ছো মেরে ছেলেকে নিয়ে নিল নিজের কোলে। মেহুইশ চমকে তাকাল। সরি। রিশাদ ফিরেও তাকাল না মেহুইশের সরি শুনে। সে চুপচাপ নির্জনকে এক হাতে কাত করে কোলে নিল, অন্য হাতে ড্রাইভিং করার জন্য প্রস্তুতি নিল। মেহুইশ ভাবছে এই দৈত্য নির্ঘাত তাদের আজকে উপরে পাঠাবে অ্যাক্সিডেন্ট করে। পানির দরকার ছিল একটু, কথাটা বলে রিশাদের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল মেহুইশের। সে কি ভাবছে আজকেও পানির কথা বলে মেহুইশ সেই রাতের মতোই পালাবে? ভুল করেও না, এবার আর সেই ভুল কাজ করবে না সে। যথেষ্ট শিক্ষা হয়েছে তার এই লোকের হাতে থাপ্পড় খেয়ে খেয়ে। বাপের জন্মে এমন মার তাকে আর কেউ মারেনি কখনো। রাস্তাটা নীরব লাগছে খুব, এটা কোনো এলাকা মেহুইশ বুঝতে পারল না। হাইওয়ে ছেড়ে কি অন্য কোনো ওয়ে আছে চট্টগ্রামে যাওয়ার? কি জানি, তার তো এটাই জানা নেই হাইওয়ে আসলে কোনটাকে বলে। হাসি পাচ্ছে খুব, এখন এত বছরের জীবনে কতটা গর্দব রয়ে গেল এখনো। ইভান কত কিছু তাকে শিখিয়ে চিনিয়ে দিত, মনের ভেতর আবারও কষ্টেরা উড়তে লাগল ডানা মেলে। ইভান নামটা মনে আসলে উড়ে যেতে ইচ্ছে করে তার কাছে। যেখান থেকেই হোক খুঁজে বের করতে ইচ্ছে করে তাকে। বাড়িতে যখন রিশাদ তাকে ধমকে উঠল, একদম চুপ বলে, তখনই রিশাদ জানিয়েছিল ইভান হাসপাতালে আছে, হাতের শিরা কেটে ফেলেছে। মেহুইশের মাকে বলা হয়েছিল তিনি যেন মেয়েকে কিছুই না জানান। রিশাদ একটা মোবাইল ফোন কিনেছিল মেহুইশের জন্য, আর সেটার ফোন নম্বর প্রথমেই মাইমুনাকে দেওয়া হয়েছিল। ইভান যখন হাত কাটল তখনই তিনি সেই নম্বরে ফোন করে সবটা বলে গেছেন একাধারে। ফোনের ওপাশে কথাগুলো কে শুনেছে তার কোনো আন্দাজই ছিল না। ফোনটা ছিল তখন রিশাদের পকেটে। সে বাড়ি ফিরে ভেবেছিল একটু ভালো কথাবার্তার মাঝে ফোনটা দিবে মেহুইশকে, কিন্তু তার আগেই শাশুড়ি মায়ের ফোনকল পেয়ে রিসিভ করতেই রেগে যায়। ইভান নামটা মেহুইশের লাইফ থেকে দূর না হলে সে সংসার করবে কি করে তিনি কি বোঝেন না? মনের আক্রোশ মনে রেখেই সেদিন ইভানকে হাসপাতালে নিতে লোক পাঠাল। মেহুইশের নামে দেনমোহরে দেওয়া বাড়িটাতে শাশুড়ি আর শালাকে পাঠিয়ে দিল। বাড়ির খরচ হিসেবে মাসে মাসে 50,000 টাকার ব্যবস্থাও করল, কিন্তু শেষ অবধি মেহুইশ কি বলল? সুযোগ পেলেই সে পালিয়ে যাবে? একটা মেয়েকে জোর করে বিয়ে করা চারটিখানি ব্যাপার না, আবার কখনো কখনো খুবই সহজ ব্যাপার। রিশাদ তো কোনোদিন এভাবে বিয়েই করত না। শুধুমাত্র ছেলের জন্য মা লাগবে বলেই না এত কিছু করা। মেহুইশ ছাড়াও দুনিয়ায় এমন অনেক মেয়ে পাওয়া যাবে বিয়ে করার জন্য, কিন্তু সহজসাধ্য মেহুইশকেই কেন মনে হলো তার? সে উত্তর খুঁজে পাওয়া মুশকিল। সকাল থেকেই মুখ গোমরা করে রেখেছেন জেবুন্নেসা। নাস্তা করে নিজের ঘরে দরজা এঁটেছেন, ঘরময় পায়চারি করতে করতে এক দফা ঝগড়া সেরেছেন ফোনে তার স্বামীর সাথে। সকালেই রাশেদ খান ফোন করে জানিয়েছেন রিশাদের সাথে হওয়া কাল রাতের বাকবিতণ্ডা। রিশাদকে তিনি ঢাকার সকল প্রকার ব্যবসা থেকে সরিয়ে দিয়েছেন। আর এই নিয়েই চিন্তায় অস্থির জেবুন্নেসা। রিশাদের সাথে তার মৌখিক কোনো মিষ্টি সম্পর্ক না থাকলেও ছেলেটা তার বড় আদরের।
নিজের মনের মানুষকে হারানোর জন্য দায়ী রাশেদ খানের সন্তান বলেই যতটা অবহেলা দেখিয়েছেন, মন থেকে তো সে বড় আপন, তার অতি আপন মৃত বোনের সন্তান। প্রকৃতপক্ষে জেবুন্নেসা রিশাদ, রিহান কিংবা রাইমা তিনজনের কাউকেই কম ভালোবাসেন না। সেই ভালোবাসা তিনি প্রকাশ করা জরুরি বলেও মনে করেন না। স্বামীর প্রতি থাকা আক্রোশ আর ক্রোধের কারণেই তিনি হরদম কটুবাক্যই বলে বেড়ান খান বাড়ির প্রতিটি মানুষকে। বিয়ের ২১ বছর হয়ে গেলেও এই কটুবাক্য ব্যয় একটুও কমেনি তার, তাই বলে সন্তান আর ভাগ্নের প্রতি ভালোবাসায়ও কমতি নেই। সব ব্যবসা থেকে আলাদা করে দিল রিশাদ, থাকবে কি করে? বউ, বাচ্চা, এমনকি তার নিজের খরচই চালাবে কি করে? রাইমা আজ কলেজে যায়নি। মায়ের মুখের ভাব তার কাছে একটুও ভালো লাগেনি। বাড়িতে কি কিছু হয়েছে? কই, সে তো আজ মায়ের গলার স্বরও শোনেনি একটিবার। এতটা নিশ্চুপ তিনি কখনো থাকেননি। রাইমার ভয় হল বড় কোনো বিপদের আশঙ্কা জাগল মনে। দাদাভাইও কাল নতুন ভাবিকে নিয়ে গেল আর তো ফিরল না। ঝলমলে রোদ্দুরেও শীতল শীতল হাওয়া গায়ে লাগছে। দুপুর বাজে ২টা আর এ সময় এসে পৌঁছল কুমিল্লা ১৪ গ্রাম। সময় লাগেনি করেও অনেকটা লেগে গেছে কুমিল্লা পৌঁছতেই। এখনও অনেকটা পথ বাকি চট্টগ্রাম যেতে। রিশাদ ভেবে পায় না আজ তার এতটা ক্লান্ত লাগছে কেন। মেহুইশের কোল থেকে তখন নির্জনকে টেনে নিলেও ড্রাইভিং আর করতে পারেনি। এক হাতে হাইওয়েতে চলার সাহস তার হয়ে উঠেনি, না পেরেই আবার নির্জনকে দিতে হল মেহুইশের কোলে। বরাবরই চট্টগ্রাম গাড়িতে গেলে সে ড্রাইভারকে নিয়ে যায় অন্যথা প্লেনে। আজ তার পক্ষে কোনোটাই সম্ভব নয়। গাড়ি থেকে নেমে হোটেলে ঢুকে অনেকগুলো পানির বোতল আর ২ প্যাকেট বিরিয়ানি আনল। ততক্ষণে গাড়ির জানালায় মাথা বের করে বাইরেটা দেখল মেহুইশ। এই প্রথম সে এতখানি দূরের পথ পেরুল, আরও নাকি বাকি। বিমর্ষ হয়ে থাকা মনটাতেও এবার একটু পরিবর্তন আসতে শুরু করল। কিছুটা হলেও মন খারাপ ভাবটা এখন কম, শুধু বুকের ভেতর ইভানের জন্য হওয়া চিনচিনে ব্যথাটাই দূর হচ্ছে না, হওয়ারও নয়। হয়তো একটা জীবন এই ব্যথা নিয়েই কাটাতে হবে। রিশাদ তো গাড়িতে উঠার পরই মোবাইল ফোনটা দিয়েছিল। ইভানের নাম্বারে কি একটাবার কল করবে ভেবে কিছুই ঠিক করতে পারে না সে। কোলে থাকা বাচ্চাটার মুখ দেখে তার তেমন একটা মায়া কাজ করে না। শুধু মনে হয় এই বাচ্চাটা একটা আপদ, বই কিছুই না। চলবে।